আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলবো। আজ আপনাদের সাথে হেঁটে হেঁটে কথা বলবো। তো ডায়াবেটিসের যে ভয়াবহতা বাংলাদেশে, সেক্ষেত্রে একটা কথা আজ আমার বেশ মনে হলো যে এখানে যেমন ক্যান্সার প্রিভেনশনের জন্য, প্রতিরোধ করবার জন্য স্ক্রিনিং টেস্ট করা হয় প্রতি বছরে, একটা বয়স পরে বিভিন্ন ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট করা হয় এবং ফ্রি। তো বাংলাদেশে ডায়াবেটিসটা এত বেশি, এত প্যান্ডেমিক একটা ডিজিজ। তো আমার কাছে মনে হয় একটা নির্দিষ্ট বয়স পরে যার ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা নাই, প্রতিটা রোগেরই আসলে ডায়াবেটিসটা স্ক্রিনিং টেস্ট হিসেবে বাধ্যতামূলক করা উচিত। কারণ এই ডায়াবেটিসের যে জটিলতা, হার্ট অ্যাটাক, স্ট্রোক অথবা কিডনি সমস্যা, নার্ভ ড্যামেজ, এগুলো আসলে বিশাল একটা ক্ষতি রোগীর জন্য এবং রোগীর পরিবারের জন্য। অন্তত আমরা বিনামূল্যে চিকিৎসাটা না করাতে দিতে পারি, অন্তত আমরা স্ক্রিনিং টেস্টটা আমার মনে হয় এটা করা সম্ভব। তো ডায়াবেটিসটা আসলে কেন হয়? ডায়াবেটিস হতে পারে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, সে কারণে ডায়াবেটিস হতে পারে, আপনার চান্স অনেক বেশি। প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়েছে, সে কারণেও বেশি। বাট আমি অনেক চিন্তা করে দেখলাম আমাদের বাংলাদেশে ডায়াবেটিসটা কেন এত বেশি। বাংলাদেশে ডায়াবেটিসটার মেইন কারণ সেটা কিন্তু ভাত। আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং আমরা প্রচুর ভাত খাই। একটা ব্যাপার যেটা হলো যে অনেক মানুষ আছে কিছুই খান না, শুধু ভাতই খান, 3 বেলায় ভাত খান। গ্রামের মানুষ যারা, তারা 3 বেলায় ভাত খান, কারণ তারা আসলে প্রচুর পরিশ্রমও করেন। কিন্তু একটা হেলদি ফুড হ্যাবিট যেটাকে বলে, সেটা আসলে জাতিগতভাবেই আমাদের মধ্যে আসলে নাই। কেন বললাম? যেমন ধরেন, এখানে আমি দেখেছি যে আমার যখন নাইট শিফট থাকে তখন আমি দেখতে পাই যে রোগীরা ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠে যান, তারপরে 6টা, 6:30টার মধ্যে ওনারা ব্রেকফাস্ট করে ফেলেন। তারপরে ওনাদেরকে 11টার দিকে একটা স্ন্যাক্স দেওয়া হয় হালকা। 12টা বাজে হচ্ছে যে লাঞ্চ টাইম, 12টা হচ্ছে লাঞ্চ টাইম। এবং এটা আমি দেখেছি আমার ছেলে মেয়ের স্কুলেও 12টা বাজে ওদের লাঞ্চ টাইম। এবং ডিনার টাইমটা হচ্ছে 5টা থেকে 6টা। ওই সময়টা ওনারা রাতের খাবার খান এবং ঘুমানোর আগে একটা স্ন্যাক্স, সিম্পল একটা ফ্রুটস অথবা একটা বিস্কিট, এগুলো খেয়ে ওনারা ঘুমিয়ে যান। সো ওনারা হচ্ছে যে ভোরবেলা উঠেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। সো এই যে ফুড হ্যাবিটটা, এই যে লাইফস্টাইলটা, এই কারণে এই দেশে ডায়াবেটিসটা কম হয়। কিন্তু আমাদের দেশে যেটা ব্যাপার সেটা হলো যে আমরা ভাত খাই এবং এটা আমাদের প্রধান খাবার। এদেশের মানুষ হচ্ছে পাউরুটি, আলু, এগুলো ওদের লেস সুগার আমি বলবো ওদের খাবারের মধ্যে। তো ভাতটাতে প্রবলেমটা কি? ভাত আমরা 3 বেলা খাই এবং আমাদের যে ভাত খাওয়ার যে সময়টা, প্রথম কথা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ভাত খাই এবং আমরা এই যে ভাত খাওয়ার পরিমাণটা কমাতে পারতাম যদি আমরা এর মাঝখানে অন্য কিছু খাওয়া যেত, একটা ফ্রুটস অথবা হচ্ছে ধরেন যে মাঝখানে একটা হেলদি একটা স্ন্যাক্স খেয়ে নেওয়া। কিন্তু আসলে সবার পক্ষে তো এগুলো প্রোভাইড করা সম্ভব না। এখন আমি যদি বলি যে আপনি ভাতটা কম খাবেন, ফাঁকে ফাঁকে আপনি কলা খেয়ে নেবেন, একটা বিস্কিট খেয়ে নেবেন, সবার পক্ষে এটা আসলে প্রোভাইড করা সম্ভব না। তারপরে ধরেন যে ভাতটা সকালবেলা, আমাদের যে ব্রেকফাস্টে যে সকালবেলা নাস্তা করার সময়টা আইডিয়ালি যেটা হওয়া উচিত, ঘুম থেকে উঠবার পরপরই নাস্তা করা উচিত। তো আমরা তো সেটা করি না। আমরা হচ্ছে যে আমাদের সকালে ব্যস্ততা থাকে প্রচণ্ড, অফিস যেতে হবে, রাস্তায় অনেক জ্যাম থাকবে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। সো সেক্ষেত্রে আমাদের নিজেদের আসলে ব্রেকফাস্ট তেমন করে করা হয় না। তো তারপরে আমরা হলো যে আমরা সকালবেলার যে খাবারটা মিস করে যাই অনেক সময়। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করি। দুপুরের লাঞ্চের টাইম 12টা না, দুপুরের লাঞ্চের টাইম যদি অফিসে থাকা হয়, হসপিটালে থাকা হয়, তাহলে পরে ওটা হচ্ছে 2টো 2:30।
যখন ফ্রি সময় পাওয়া যায় তখন আমরা লাঞ্চ করতে যাই, যদি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসা হয় ভাত, তো অবশ্যই আমরা হিসেব করে ভাত আনবো না। আমরা যেটা নাকি ডক্টররা ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পরে রোগীকে বলেন যে 1 কাপ ভাত খাবেন, একবেলা ভাত খাবেন, 1 কাপ ভাত খাবেন। এখন আপনি ভাবেন একটা মানুষ ছোটোবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছে এবং একটা মানুষের পক্ষে এটা কত ডিফিকাল্ট একটা ব্যাপার যে হঠাৎ করে তাকে বলা হলো 1 কাপ ভাত খাবেন না। এখন রোগীকে বলবেন আর রোগী সেটা করে ফেলবে, এটা এত সহজ না। একটা মানুষ তার অভ্যাস এত সহজে পরিবর্তন করতে পারে না, আপনি আমি কেউ না। তো রোগীর জায়গায় বসেই আমাকে কথাগুলো বলতে হবে যে চেষ্টা করবেন এবং তাকে হেল্প করতে হবে এই অভ্যাসটাকে অ্যাডাপ্ট করার জন্য, এই একবেলা ভাত খাওয়ার অভ্যাসটাকে আমি বলবো যে তৈরি করার জন্য। তো এটার জন্য এখানে অনেক সাপোর্টিং সিস্টেম আছে রোগীকে হেল্প করা, একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। আমাদের দেশে তো নাই, তো ভালো কথা। তারপরে দেখবেন যে পরিবারের সবাই যখন খাচ্ছে, মন আয়েশ মিটে ভাত খাচ্ছে, আপনাকে তখন এক কাপ ভাত খেতে হচ্ছে হঠাৎ করে ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পরে। এটা এত সহজ না, রোগীর পক্ষে এটা আসলে ডিফিকাল্ট। তো দুপুরে খাবার নিয়ে বলছিলাম, তো দুপুরে আপনি ভাত খাবেন, বাসায় থাকলে পরে আপনি অবশ্যই 2টা, 2:30, 3টার মধ্যে ভাতটা খেয়ে নেন। আমাদের মায়েরা যারা রান্নাঘরে কাজ করেন সব কাজ শেষ করে ভাত খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ওনারা আবার 5টা, 6টা বাজে ভাত খান। তো টাইমিংটা একটা বিশাল ব্যাপার। টাইমিং, খাবারের অভ্যাস, কি খাচ্ছেন আপনি, কখন খাচ্ছেন, এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ডিনারটা আমরা রাতের খাবারটা আমরা নর্মালি গড়পড়তা নিয়মে আমরা করি হচ্ছে যে 10টা, বাচ্চাদের পড়াশোনা শেষ হলে তারপরে সবাই মিলে খেতে যাওয়া, টেলিভিশনের প্রোগ্রাম শেষ হলে তারপরে সবাই মিলে খেতে বসা, অথবা হচ্ছে যে কাজ থেকে ফিরবে তারপরে সবাই মিলে একসাথে খাবো। সেটা চিন্তা করে দেখা গেল যে 10টায়, 11টায়, অনেক ফ্যামিলিতে আছে যে 12টা, 1টা বাজেও ভাত খাওয়া হয়। তো এই যে খাবারটার টাইমিংটা একটা ভয়ানক ব্যাপার একটা রোগীর শরীরে। এই অভ্যাসগুলোই ঘন ঘন চলতে 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 একসময় দেখা যায় যে ওই রোগীটার আসলে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। এটাই হচ্ছে বাংলাদেশে ডায়াবেটিসটা এত প্যান্ডেমিক হওয়ার কারণ। তো তারপরে আরেকটা কারণ আছে, সেটা হলো যে স্ট্রেস। তো রাতে আপনার মিনিমাম হচ্ছে যে 8 ঘন্টা ঘুমাতে হবে। তো এই 8 ঘন্টা যে ঘুমের একটা ব্যাপার, কারো ক্ষেত্রে সেটা 6 ঘন্টাও হতে পারে। বাট ঘুমের সময়টা আসলে কখন, আইডিয়াল সময় কখন আপনার ব্রেন থেকে আসলে যে আমরা ঘুমের যে একটা হরমোন সিক্রেশন হয় মেলাটোনিন, ওটা সিক্রেশন শুরু হয় হচ্ছে 8টা থেকে এবং এটা পিকে যায় 10টায়। অতএব আপনার অবশ্যই, আপনি যদি চান যে আপনি সুন্দর করে স্বাভাবিক নিয়মে ঘুমাবেন, তাহলে আপনাকে 8টা, 9টার মধ্যেই বিছানায় যেতে হবে এবং 10টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা 5টা, 6টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠে যাবেন, ফ্রেশ একটা ঘুম হবে আপনার। কিন্তু দেখা গেল যে আপনার বাড়ি ফিরতে দেরি হয়েছে, সব কাজ গোছাতে দেরি হয়েছে, সব কিছু মিলিয়ে আপনার আবার ঘুমাতে ঘুমাতে দেখা গেল যে 11টা, 12টা, 1টা বেজে যায়। তো বডির যে একটা নর্মাল রিদম আছে, বায়োলজিক্যাল একটা রিদম থাকে যে এই সময়টাতে আমার মেলাটোনিনটা, এই হরমোনের লেভেলটা, স্লিপ হরমোনের লেভেলটা হাইয়েস্ট থাকে। ওই সময় ঘুমাতে গেলে পরেই আমার ঘুমটা হবে সুন্দর করে। ওই সময় তো আপনি ঘুমাচ্ছেন, ওই সময়টা আমরা জেগে থাকছি। তো এই স্লিপ প্যাটার্নটা আমি চেঞ্জ করে ফেলছি। তো এই কারণে কি হবে যে আপনার অন্য যে হরমোনগুলো, স্পেশালি কর্টিসল নামক যে হরমোনটা, যেটা স্ট্রেস হরমোন বলি আমরা, সেটা সিক্রেশন হতে থাকবে এবং এটা কি করবে দিনের পর দিন, মাসের পর মাস এটা সিক্রেশন হতে হতে আপনার ব্লাড সুগারটা একবারে বাড়িয়ে ফেলবে। এবং থার্ড যে কজটা আছে সেটা হলো স্ট্রেস, যেটা নাকি আমাদের লাইফের একটা হচ্ছে যে একটা পার্ট। সবার লাইফেই স্ট্রেস থাকে, এটা একটা জীবনের অংশ। বাট এই স্ট্রেসটার কারণে যেটা হয় সেটা হলো যে কর্টিসল সিক্রেশনটা প্রচণ্ড সিক্রেশন হয়, প্রচুর পরিমাণ কর্টিসল সিক্রেশন হয় এবং কর্টিসলটা আসলে ব্লাড সুগার লেভেল অনেক বাড়িয়ে দেয় এবং
আমি বলবো যে এটা কেন হয়, স্ট্রেসটা লাইফের একটা পার্ট। স্ট্রেস হবেই লাইফে, প্রচুর স্ট্রেস, সবার লাইফে প্রচুর স্ট্রেস থাকে, বিভিন্ন কারণে স্ট্রেস থাকে। তো আমি বলবো না যে এগুলো কোনো অমূলক, স্ট্রেসগুলোর কোনো মানে নাই, অবশ্যই যুক্তি আছে। বাট যদি সুস্থ থাকতে হয় তাহলে আমাদেরকে এটা শিখতে হবে যে স্ট্রেসগুলোর সাথে কিভাবে কোপ আপ করা যায়, কিভাবে এগুলোকে কন্ট্রোলে আনা যায়, কিভাবে এগুলোকে, এই স্ট্রেসের কারণে আমার নিজের যাতে কোনো ক্ষতি না হয়, আমার শরীরের ক্ষতি না হয়, এইটা আমার মাথায় রাখতে লাগবে। কিন্তু বলা যত সহজ, আসলে লাইফে তো এটা বাস্তবায়ন করা অত সহজ না। হ্যাঁ, যেমন আমরা বলে ফেলি যে আপনার টেনশন নিয়েন না, বা টেনশন এটা নিতে হয় না, এটা অটো আপনার মধ্যে চলে আসে। বাট যখন আপনি বুঝবেন এই টেনশনের কারণে আপনার ঘুমটা হচ্ছে না ঠিক মতো, আপনার ঘুম আসছে না রাতে, সকালবেলা আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছেন, বা আপনার সকালে আপনার হসপিটালে যেতে হবে, অফিসে যেতে হবে, বাট আপনার আরও ঘুমাতে ইচ্ছা করছে, তো আপনি দেখেন যে এই যে এইভাবে করে একদিন দুদিন প্রতিটা দিন আপনি উঠছেন, এতে করে করে আপনার স্ট্রেস হরমোন তো ওখানে আপনার ব্লাড সুগারটা বাড়িয়ে দিচ্ছে। তো কি ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে যে স্ট্রেসটাকে রিলিভ করা, এটা আমি যেটা মনে করি যে স্ট্রেসটা আপনি যদি নেন, স্ট্রেস নিতে পারেন। আবার স্ট্রেসটা আমরা যদি মনে করি যে সময়ের উপরে সব কিছু ছেড়ে দেওয়া, সময় আসলে সব কিছু সমাধান করে দেয়, জীবনের দুঃখ কষ্ট সব কিছু আসলে, আমি বলবো যে ধৈর্য, সাহস আর হলো সময়, এই তিনটা জিনিস মিলেই এই স্ট্রেসগুলোকে মোকাবেলা করতে হবে। এবং একটা খুব ভালো একটা সাপোর্ট সিস্টেম, পরিবারে যদি একটা সুন্দর সাপোর্ট সিস্টেম থাকে, পরিবারের একজন যদি আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে পরে অনেক কিছু সহজ হয়, অনেক বড় বড় স্ট্রেস, টেনশন এগুলো সবাই মিলে মোকাবেলা করা সহজ হয়। এই জন্য সুন্দর একটা পারিবারিক বন্ধন দরকার। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা রাতেবেলা না ঘুমিয়ে অনেক সময় ফোন, যেহেতু ঘুম আসছে না, ফোন স্ক্রল করতে থাকি। তো স্ক্রল করতে করতে তো আমার তখন কি হয়, আমার স্লিপিং হরমোন যেটা আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো, আমি ঘুমালাম না, স্ট্রেস হরমোন বাড়তে থাকলো, এবং আলটিমেটলি আমার কয়েক বছর পরে দেখা গেল আমার ডায়াবেটিস হয়ে গেছে, ব্লাড সুগার বেড়ে গেছে। কারণ হচ্ছে যে স্ক্রল তো শেষ হবে না। তো ডিভাইস একটা জিনিস যেটা আপনাকে কন্ট্রোল করতে যেতে না পারে, ডিভাইসটা ঘুমের, যেটা বলি যে ডিভাইসটা অবশ্যই ঘুমানোর আগে আমি বলবো যদি আপনি 10টা বাজেও ঘুমাতে যান, 8টা বাজে ডিভাইসটা সুইচ অফ করে দেন। এবং বাসার সবাই মিলে যদি আমরা নিয়মগুলো ফলো করি, তাহলে পরে সোজা হয়। একজন নিয়ম মানলে আর বাকি সবাই যদি না মানেন, তাহলে পরে নিয়ম মানাটা ডিফিকাল্ট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সবাই মিলেই আমরা একটা ডিসিপ্লিন লাইফ লিড করব। তো আসি সেই কথাগুলোতে, যে এক কাপ ভাত রোগীর জন্য কষ্টদায়ক, তারপরে আপনি একবেলা ভাত খাবেন, একবেলা রুটি খাবেন, এবং সেই রুটিগুলো হবে পাতলা রুটি, 3টে ছোট ছোট রুটি সবজি দিয়ে খাবেন। তো রোগীর পক্ষে এটাও সম্ভব, এটা ডিফিকাল্ট, কারণ এই 3টে পাতলা রুটি খেয়ে রোগীর পেট ভরবে না। সময় মতো খাওয়া 7টা 8টা, ওটাও ডিফিকাল্ট। তো আমরা রোগীকে বলে ফেলি এগুলো করবেন, বাট রোগীর জন্য আসলে এগুলো ডিফিকাল্ট। আর তো সাপোর্ট সিস্টেম যেটা থাকা দরকার, সেই সাপোর্টটা আসলে পরিবার, রোগীকে হেল্প করতে হবে এই কাজগুলো করবার জন্য। সময় মতো খাওয়াটা, কখনো মানে হতাশ হয়ে পড়বেন না যে আমি তো 1 কাপ ভাত খেতে পারছি না, 1 কাপ ভাতে তো আমার পেট ভরছে না, বা সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা 7টার মধ্যে আমাকে ডিনার করতে বলেছে, 3টা রুটিতে তো আমার পেট ভরছে না, বা একটা ফল খেতে বলেছে, ফল তো আমার ভালো লাগে না, আবার আপনাকে বলা হবে যে হাঁটবেন, কিন্তু আপনি বাস্তবতা দেখেন আসলে হাঁটার জায়গাটা কোথায়? প্রতিদিন হাঁটতে হবে, তো আপনি হাঁটবেনটা কোথায়? যে নিয়মগুলো আমাদের
ডায়াবেটিস রোগীদের উপরে ডক্টররা চাপিয়ে দেন। আসলে হাঁটার জায়গাটা কোথায়? কোথায় আর হাঁটার জায়গা আছে? কয়টা জায়গায় বাংলাদেশের এখন হাঁটার মতো জায়গা রাখা হয়েছে? আমাদের আজিমপুর কলোনিতে তো হচ্ছে যে এখন 20-25 তলা করে বিল্ডিং উঠে গেছে, এত গরম। আমি যখন ঢাকায় ছিলাম, হাঁটার জায়গাটা আসলে কোথায়? রাস্তায় মানুষের ভিড়, একটা হাঁটার মতো জায়গা নাই, পরিবেশ নাই। এখন আপনাকে বলা হলো প্রতিদিন হাঁটতে, আধা ঘন্টা মিনিমাম আপনি আধা ঘন্টা হাঁটবেন। হাঁটলে অবশ্যই আপনার আসলে হাঁটলে অবশ্যই আপনার কাজে দেয়। এটা হাঁটাটা ডায়াবেটিসের জন্য ভালো, অবশ্যই স্ট্রেস রিলিফ করার জন্য ভালো। বাট আপনি হাঁটবেন কোথায়? বা হাঁটবার জন্য আপনি নিয়মটা কীভাবে, সময়টা কখন বের করবেন, কিভাবে বের করবেন, এটা একটা ব্যাপার। তারপরে ধরেন যে আপনার অফিস টাইম, আপনি অফিস থেকে বাসায় ফিরেছেন, জ্যাম, রাস্তায় ট্রাফিক জ্যাম সব কিছু শেষ করে সন্ধ্যা 7টায়, তখন আপনি এত টায়ার্ড, আপনি হাঁটতে বেরোবেন কীভাবে? অথবা আপনি যে চাকরিটা করেন, সেই চাকরিটা আপনাকে সারাদিন বসে থাকতে হয় সেই চাকরিতে, অথবা আপনার হাঁটবার সেরকম সুযোগ নাই, তাহলে হাঁটবেন কোথায়? সো আমরা যে কথাগুলো রোগীদেরকে বলে থাকি যে 1 কাপ ভাত খাবেন, 3টা পাতলা রুটি খাবেন, আধা ঘন্টা হাঁটবেন, এগুলো আদৌ আসলে কতটা বাস্তববাদী উপদেশ রোগীর জন্য আমি আসলে বুঝি না, আমি জানি না, এবং এটা আমার কাছে ইম্পসিবল মনে হয়। এটা সম্ভব না। বরং এই উপদেশগুলো না দিয়ে আমরা সলিউশন দিতে পারি যে কি করা যায় এই এই ব্যাপারগুলো নিয়ে, কীভাবে ডায়াবেটিসটা আমরা ডায়াবেটিস হয়ে গেছে, এটা বাস্তবতা। এবং যখন একটা রোগী ডায়াবেটিস হয়, এটা রোগী নিজেও আপসেট থাকে, কারণ তার একটা অসুখ হয়েছে যেটা কখনো ভালো হবে না, তাকে এটা কন্ট্রোলে রাখতে হবে। এবং উনি জানেন যে ডায়াবেটিসের অনেক অনেক জটিলতা থাকে। সবচেয়ে কঠিন জটিলতা হচ্ছে হার্টের প্রবলেম। ডায়াবেটিস রোগীর হার্টের প্রবলেম হবেই হবে, আজকে অথবা কালকে ধীরে হলেও হবেই হবে। শুনতে ভয়ঙ্কর লাগছে, বাট এটা হয়। তো ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে সলিউশনগুলো না সবাই মিলে বসে, ডাক্তার, রোগী, আমি বারবারই একটা কথা বলি যে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা, বন্ধনটা সেরকমই হওয়া উচিত যে আমি সে জায়গায় বসে চিন্তা করি যে আমি যে কথাগুলো বললাম, আমি কি পারতাম? না, আমি পারতাম না। তাহলে আমার রোগীটা কীভাবে পারবে? তাহলে তাকে কিভাবে হেল্প করা যায়? ডায়াবেটিস যেহেতু বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যাই ডায়াবেটিসে আক্রান্ত, অতএব আমি মনে করি যে ডায়াবেটিসের জন্য নট অনলি স্পেশালিস্ট থাকবে সেটা না, ডায়াবেটিস নার্স যেমন এখানে আছে, ট্রেন্ড আপ করা পেশেন্টদের জন্য, ডায়াবেটিস রোগীদেরকে সাহায্য করার জন্য, লাইফস্টাইলটা হেলদি একটা লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে, সেটার জন্য ফ্যামিলি মেম্বাররা তাকে হেল্প করবেন, একজন নার্স থাকবেন যিনি ওনাকে হেল্প করবেন, মেন্টাল সাপোর্ট দেবেন। সবাই মিলে এই কাজটা করা সম্ভব। একার পক্ষে একটা রোগী কখনোই ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবে না, এবং আলটিমেটলি এই রোগীটা নিজের সাথে স্ট্রাগল করতে থাকবে, ব্লাড সুগার বাড়তে থাকবে, তার হতাশা বাড়তে থাকবে, একটা সময় হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, এবং তারপরে সে একটা ফ্যামিলির বার্ডেন হয়ে যাবে। অতএব যেটা করা উচিত যে এখানে যেমন ডায়াবেটিস রোগের চিকিৎসা, সব ধরনের চিকিৎসা ফ্রি, প্রতি বছর পায়ের পরীক্ষা করা হয়, চোখের পরীক্ষা করা হয় প্রতি বছর, এগুলো ফ্রি। আমি অনুরোধ করব যে ডায়াবেটিসের রোগীদের জন্য পায়ের পরীক্ষা, প্রতি বছর পা চেক করা, প্রতি বছর চোখের পরীক্ষা করা, এগুলো ফ্রি করে দিবেন প্লিজ। এবং যেহেতু ডায়াবেটিস বাংলাদেশে অনেক বেশি, অতএব স্ক্রিনিং টেস্টটা সবার জন্য ফ্রি করে দিবেন। 40 হলেই পরে যাতে সবাই প্রতি বছর বিনা পয়সায় ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্টটা করতে পারে, যেটা HbA1c, যেটা দিয়ে আমরা 3 মাসের ব্লাড সুগারটা রিডিং আমরা বুঝতে পারি।
তাহলে পরে সম্ভব। কখনোই ভাববেন না যে আমি এদেশে থাকি বলে এত বড় বড় কথা বলে ফেলি না। বাট আমি এদেশের মানুষ 80-90 বছর বাঁচে, 90-95, 100 বছরও বাঁচে, এবং এটা শুধুমাত্র একটা হেলদি লাইফস্টাইলের জন্য। এদেশে এটা এমন না যে একটা হেলদি লাইফস্টাইল, ওনারা ভোরবেলা ঘুম থেকে উঠেন, 12টার মধ্যে লাঞ্চ করেন, 5টা-6টে ডিনার করে ফেলেন। আর আমাদের হচ্ছে যে আমরা উঠি 7টা, 8টা, 9টা, 10টা, 12টা, 1টা বাজে উঠি অনেক সময়। লাঞ্চটার সময় মতো করি না, রাতের খাবারটা 10টায় খাই, এবং আমরা ভাত খাই 3 বেলা। চেষ্টা করে দেখতে পারি আমরা যে ভাতটাকে 3 বেলার বদলে 1 বেলা কমাই নিয়ে আসা যায় কি না। আমরা চেষ্টা করতে পারি যে রুটিটা এই আমরা ব্রাউন যে ফ্লাওয়ার যেটা বলি, যে আমরা যেটা খাই আমরা বাসায়, গমের আটা একেবারে, ওটা খাওয়ার একটু চেষ্টা করতে পারি সকালবেলা। আর রাতের বেলা আমরা যাই খাই, যদি ভাতও খাই সেটা 7টার মধ্যে আমরা খেয়ে ফেলার চেষ্টা করি। তাহলে পরে আমরা সবাই সুস্থ থাকবো ইনশাল্লাহ। আমাদেরকেই তো আমাদের যত্ন নিতে হবে, হ্যাঁ। অতএব যেটা সবার কাছে বলবো যে আমরা যা খাই না কেন, আমরা স্বাস্থ্যকর খাবার খাই। দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের দেশে চালটা অনেক পলিশড একটা রাইস থাকে, আমাদের ময়দাটা হচ্ছে ভুট্টা, আটা ময়দা এগুলোর মধ্যে ভুট্টা মেশানো থাকে। তারপরে হচ্ছে চিনিটা, যেটা নাকি রিফাইন্ড সুগার, মানে এমনই রিফাইন্ড করা থাকে বলার বাইরে। আপনার ফ্রুটসগুলোর কথা, ফলের কথা বলবো না, ফলের কথা এখানে আমি যেটা আগেও বলেছি, পৃথিবীতে অনেক গরিব দেশ আছে কিন্তু তারা আসলে খাবারে কখনো বিষ মিশায় না। হ্যাঁ, কিন্তু অনেক গরিব দেশ আছে কিন্তু তারা খাবারে বিষ মিশায় না। কিন্তু আমাদের দেশের মানুষ এত অসৎ, তারা একটা কলার মধ্যে বিষ মিশায় দেয়, একটা ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়। চিন্তাও করে না যে এটা কি করছি আমরা কি করছি। এগুলো তো বাচ্চারা খাবে, এগুলো তো আমরা খাবো। এই ব্যবসার জন্য এই অসৎ কাজগুলো করেন এবং অনেক ভয়ানক পাপ করেন। এটা খারাপ লাগে আমার। অতএব স্বাস্থ্যসম্মত খাবার খাই, সময় মতো খাবারগুলো খাই, তাহলে পরে অবশ্যই আমরা সবাই ইনশাআল্লাহ সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ হাফেজ।